জুলাই বিপ্লবী ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে আছে সারা বাংলাদেশ। মানুষের তীব্র ক্ষোভ আশ্রে পড়ছে ভারতের দিকে, কারণ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এখন ভারতে পালিয়ে আছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতের মহারাষ্ট্র অবস্থান করছে এই শুটার। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ চিহ্নিত করতে পেরেছে ফয়সালের অবস্থান। ফয়সালকে এখন আটক বা পুলিশ হেফাজতে নিতে পারে মুম্বাই পুলিশ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে, এর বেশিরভাগই নির্ভর করছে শুটার ফয়সাল সহ পালিয়ে থাকা আরও সব সন্ত্রাসীদের ভারত ফেরত দিবে কিনা তার উপর। কয়েকশো কোটি টাকা নিয়ে একাধিক টার্গেট কিলিং মিশনে নেমেছিল ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা। হাদিকে গুলি করে হত্যা চেষ্টার পর গোয়েন্দাদের তদন্তে বিষয়টি সামনে এসেছে। র্যাবের অভিযানে শুটার ফয়সালের আস্তানা থেকে উদ্ধার হয়েছে 218 কোটি টাকার স্বাক্ষর করা চেকের পাতা, যার কিছু কপি ৭১-এর হাতে এসেছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই। দর্শক, চলুন ধারাবাহিকভাবে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জুলাই বিপ্লবী ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে আছে সারা বাংলাদেশ। মানুষের তীব্র ক্ষোভ আশ্রে পড়ছে ভারতের দিকে, কারণ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এখন ভারতে পালিয়ে আছে। সর্বশেষ খবর অনুযায়ী ভারতের মহারাষ্ট্র অবস্থান করছে এই শুটার। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে মহারাষ্ট্রের পুলিশ চিহ্নিত করতে পেরেছে ফয়সালের অবস্থান। ফয়সালকে এখন আটক বা পুলিশ হেফাজতে নিতে পারে মুম্বাই পুলিশ। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে, এর বেশিরভাগই নির্ভর করছে শুটার ফয়সাল সহ পালিয়ে থাকা আরও সব সন্ত্রাসীদের ভারত ফেরত দিবে কিনা তার উপর। এদিকে শরীফ ওসমান হাদিকে হত্যার নেপথ্যে এক সুপরিকল্পিত মিশনের তথ্য উঠে এসেছে গোয়েন্দা তদন্তে। বিদেশ থেকে দেশে ফিরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় একটি শুটার টিম। টার্গেট বাস্তবায়নে আগে তৈরি করা হয় হাদির সাথে সখ্যতা। এরপর মাত্র 7 দিনের মধ্যেই চালানো হয় প্রাণঘাতী হামলা। গুলি করে হত্যার 12 ঘন্টার মধ্যেই দেশ ছাড়ে মূল অভিযুক্ত ফয়সাল। পরিকল্পনা অনুযায়ী গায়েব করা হয় গুরুত্বপূর্ণ আলামত। হত্যার সহায়তা অভিযোগে গ্রেফতার করা হয়েছে শালক শিপু, স্ত্রী সামিয়া ও বান্ধবী মারিয়াকে। কামরাঙ্গীরচর থেকে বাবা মাকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে তারবর বিল থেকে উদ্ধার হয় 2টি অস্ত্র। গ্রেফতার হন প্রাইভেট কার চালক নুরুজ্জামানও। পরে ফয়সালের বোনের বাসা নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে গুলি করা 7.65 ক্যালিবারের পিস্তলের গুলি ও ম্যাগজিন। উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকার চেক। তদন্তে এখন প্রশ্ন উঠেছে, এত বিপুল অর্থ কি শুধু হাদিকে হত্যার জন্য, নাকি ছিল আরও কিলিং মিশনের পরিকল্পনা? 18 ডিসেম্বর 2025 সিঙ্গাপুরের ঘড়িতে তখন সময় ফুরিয়ে আসছে। চিকিৎসকরা সব চেষ্টা শেষে হাল ছেড়ে দিয়েছেন। বাংলাদেশে মুহূর্তের মধ্যে খবর পৌঁছালো জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। এই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু নয়, এই মৃত্যু যেন পুরো বাংলাদেশেরই মৃত্যু। কারণ এই সেই হাদি যে কিনা নিজের সন্তানের দায়িত্বের আগে নিজের দেশকে বেছে নিয়েছিল। মৃত্যুর কয়েকদিন আগে সে শুধু বলে গিয়েছিল, আমার যদি কিছু হয় তবে আমার সন্তানকে একটু দেখে রাখবেন। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন। অথচ এই হাদির মতো সাচ্চা দেশপ্রেমিককে সরাতে স্বৈরাচারী হাসিনা ও ভারতের গোয়েন্দা সংস্থা নেমেছিল কোটি টাকার এক কিলিং টার্গেট মিশনে। হাদির নাম নিশানা মেটাতে ব্যবহার করা হয়েছে ফয়সালের মতো মির্জাফরদের। আজকের এই পর্বে আমরা জানব 33 বছরের এক লড়াকু তরুণের গল্প, যে কিনা সাধারণ এক মাদ্রাসার ছাত্র থেকে হয়ে উঠেছিল দিল্লির সাউথ ব্লকের চোখের বালি। কিভাবে নলছিটির কাদামাটি মাখা ছেলেটি পরিণত হলো হাসিনার মোস্ট ওয়ান্টেড টার্গেটে, কেন তাকে সরাতে কোটি কোটি টাকা ঢালতে হলো ভারতীয় গোয়েন্দা সংস্থাকে। আসুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই শরীফ ওসমান হাদির সেই বারুদ মাখা জীবনের আদ্যপ্রান্ত। গল্পের শুরুটা হয়েছিল 1993 সালের 30 জুন। ঝালকাঠির নলছিটি উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান হাদি। ছোটবেলা থেকেই হাদি ছিলেন আর 10টা ছেলের চেয়ে আলাদা। বাবার হাত ধরে মাদ্রাসায় তার শিক্ষা জীবনের হাতে খড়ি। মাদ্রাসার ধর্মীয় অনুশাসন আর গ্রামের শান্ত পরিবেশে বেড়ে ওঠা হাদি তখনও জানতেন না যে একদিন তার কাঁধেই উঠবে পুরো দেশের দায়িত্ব।
মাদ্রাসার গণ্ডি পেরিয়ে হাদি স্বপ্ন দেখেছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার। তার সেই স্বপ্ন তাকে নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 2010-11 সেশনে তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাদির জীবনটা ফুলের বিছানা ছিল না। মাদ্রাসার ছাত্র হওয়ায় তাকে প্রতিনিয়ত এক অঘোষিত যুদ্ধের মোকাবিলা করতে হতো। তার মুখে ছিল দাড়ি আর পরনে ছিল সাধারণ পাঞ্জাবি। এই হুলিয়া দেখেই তৎকালীন ছাত্রলীগের পাণ্ডারা আর তথাকথিত প্রগতিশীলরা তাকে টার্গেট করত। তাকে দেখলেই গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। আড়ালে আবডালে তাকে হিজবুত তাহরির বা শিবির বলে গালি দেওয়া হতো। এক কথায় ক্লাসে তাকে একঘরে করে রাখা হতো। এমনকি হল লাইফেও তাকে নানাভাবে মানসিক হ্যারাসমেন্ট করা হয়েছে। তাকে জঙ্গি বলে মানসিক টর্চার করা হতো অধিকাংশ সময়েই। কিন্তু হাদি কখনো নিজের আদর্শ থেকে এক চুলও নড়েননি। এই অপমানগুলোই তাকে মানসিকভাবে ইস্পাত কঠিন করে তুলেছিল। তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই পচা সিস্টেম একদিন তিনি বদলাবেন। ভার্সিটি লাইফের সেই অবহেলিত ছেলেটি যে একদিন দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠবে তা সেদিন কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেনি। সময়ের চাকা ঘুরতে ঘুরতে এলো 2024 সাল। জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার আন্দোলনে রূপ নিল, তখন হাদি হয়ে উঠলেন আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড। তিনি আর পেছনের সারিতে থাকলেন না। রাজপথে তার উপস্থিতি ছিল বাঘের মতো। 5ই আগস্ট হাসিনা যখন ছাত্রদের রক্তের উপর দিয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন, তখন সবাই ভেবেছিল যুদ্ধ শেষ। অনেকে তো মন্ত্রী এমপি হওয়ার লোভে দৌড়ঝাঁপ শুরু করলেন। কিন্তু হাদি থামলেন না। তিনি বললেন, আসল যুদ্ধ তো কেবল শুরু। কারণ স্বৈরাচার পালিয়েছে, কিন্তু তার প্রভু ভারত তো এখনও আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে। এই চিন্তা থেকেই হাদি গঠন করলেন ইনকলাব মঞ্চ। 13ই আগস্ট এই মঞ্চ প্রতিষ্ঠা করে হাদি সারা দেশে ছুটে বেরিয়েছেন। এই মঞ্চ কোনো সাধারণ সংগঠন ছিল না, এটি ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী দুর্গ। তার প্রতিটি সমাবেশে হাজার হাজার তরুণ উপস্থিত হতো। হাদি তার বক্তব্যে পরিষ্কার করে বলতেন, আমরা কারও দাদাগিরি মানব না। তিনি ভারতের 7 সিস্টার্স পলিসি আর পানির ন্যায্য হিস্সা নিয়ে এমন সব তথ্য প্রমাণ হাজির করতেন যা শুনে দিল্লির কর্তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল। হাদির এই তুখোর যুক্তি আর সাহসিকতাই তাকে এর হিট লিস্টে 1 নম্বরে নিয়ে আসে। হাদির জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন তিনি ঘোষণা দিলেন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। ঢাকা 8 হল মতিঝিল, পল্টন আর শাহবাগ নিয়ে গঠিত এলাকা, যা বাংলাদেশের রাজনীতির হাট বা হৃৎপিণ্ড। ভারত ও আওয়ামী লীগ খুব ভালো করে জানত, যদি হাদির মতো একজন ভারত বিদ্বেষী নেতা সংসদে ঢোকার সুযোগ পায়, তাহলে তাদের সব গোপন চুক্তি আর ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। হাদি সংসদে দাঁড়িয়ে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলবে। আর এই ভয় থেকেই তারা সিদ্ধান্ত নিল হাদিকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে হবে। এরপরে শুরু হলো এক গভীর ষড়যন্ত্র। এই কিলিং মিশনের জন্য হাসিনা আর বাজেট করল কোটি কোটি টাকা। তারা জানত হাদিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা সম্ভব নয়, তাই তারা বেছে নিল গুপ্ত হত্যার পথ। আর এই জঘন্য কাজের জন্য তারা হাদির বন্ধু নামধারী ফয়সাল কারিম মাসুদকে হাত করল। ফয়সাল ছিল হাদির অত্যন্ত ঘনিষ্ঠ। হাদি তাকে ভাইয়ের মতো বিশ্বাস করতেন। কিন্তু টাকার লোভ আর ক্ষমতার মোহে ফয়সাল হয়ে উঠল মীর জাফর। সে হাদির প্রতিটি মুহূর্তের লোকেশন আর মুভমেন্ট পাচার করতে থাকল কিলারদের কাছে। হাদিকে হত্যার আগে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার সব চেষ্টাই করা হয়েছিল। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে হাদি তার ফেসবুকে এক হৃদয় বিদারক পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, তাকে 30টিরও বেশি বিদেশি নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ওই হায়নারা তাকে বলেছিল তাকে তো মারা হবেই, এমনকি তার মা ও স্ত্রীকে রসন করা হবে, পাশাপাশি তার বাড়িতেও আগুন দেওয়া হবে। ভাবুন তো, একজন মানুষের উপর কতটা চাপ থাকলে সে এমন কথা পাবলিকলি শেয়ার করে। কিন্তু হাদি ভয় পাননি। তিনি বলেছিলেন, জীবন মৃত্যু আল্লাহর হাতে, আমি কোনো তাবেদার শক্তির কাছে মাথা নত করব না। এরপর আসে সেই ভয়ঙ্কর দিন, অর্থাৎ 2025 সালের 12ই ডিসেম্বর। দিনটি ছিল জুমার দিন। নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে বিজয়নগরের বক্স কালভার্ট রোড ধরে রিকশায় করে যাচ্ছিলেন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। ঠিক তখনই পেছন থেকে ঝড়ের গতিতে আসা একটি মোটরসাইকেল তার রিকশাটির পাশ ঘেঁষে ক্রস করে। বাইকের চালক ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসা দুর্ধর্ষ শুটার ফয়সাল। কোনো কথাবার্তা বা সতর্ক সংকেত নয়, চলন্ত মোটরসাইকেল থেকেই ফয়সাল হাদির মাথা লক্ষ্য করে ট্রিগার চাবে। কিলারতেক নিশানা এতটাই নিখুঁত ছিল যে চোখের পলকে গুলিটি তার কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায়। ব্রেন টার্গেট করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিলিং মিশন শেষ করে কিলাররা ফাঁকা গুলি ছুটতে ছুটতে ঘটনাস্থল ত্যাগ করে। এই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট ছিল অত্যন্ত নিখুঁত। ফয়সাল কারিম মাসুদ শুধু একা ছিল না, সে তার পুরো পরিবার আর গ্যাং নিয়ে এই মিশনে নেমেছিল। তার সাথে ছিল 20 জনের এক বিশাল কিলার স্কোয়াড। হত্যাকাণ্ডের পর ফয়সাল পরিকল্পনা অনুযায়ী ভারতে পালিয়ে যায়। ভারত তাদের এই বিশ্বস্ত গোলামকে আশ্রয় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ফয়সাল পালিয়ে গেলেও তার শেকড় রয়ে গেছে দেশে।
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দুঃখতার সাথে ফয়সালের বাবা মা এবং তার স্ত্রী সাদিয়াকে গ্রেপ্তার করেছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই ঘটনার সাথে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারের নামও জড়িয়ে আছে। এই মারিয়া আক্তার জানত ফয়সাল কি করতে যাচ্ছে। সে ফয়সালের সব অপকর্মের সঙ্গী ছিল। পুলিশ তাকেও গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। রিমান্ডে মারিয়া আক্তার আর ফয়সালের স্ত্রী সাদিয়াকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক তথ্য। মারিয়া আক্তারও ফাঁস করেছেন আসল ঘটনা। ফয়সাল তাকে স্বপ্ন দেখিয়েছিল হাদিকে সরাতে পারলেই তারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে, এরপর বিদেশে গিয়ে শুরু করবে এক নতুন বিলাসী জীবন। কিন্তু তাদের সেই স্বপ্ন এখন জেলখানার 4 দেয়ালে বন্দী। হাদি গুলিবিদ্ধ হয়ে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তখন তার অবস্থা ছিল সংকটাপন্ন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু তার ব্রেনের ড্যামেজ ছিল অনেক বেশি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হাদি টানা 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। চিকিৎসকরা বলেছিলেন তার বাঁচার সম্ভাবনা মাত্র 3%, কিন্তু হাদির জীবনী শক্তি ছিল প্রবল। দেশের কোটি মানুষের দোয়া হয়তো তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল। হাসপাতালে শুয়ে যখন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষায়, তখন দেশে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। শাহবাগে রাজু ভাস্কর্যে আর ইনকেলাব মঞ্চের অফিসের সামনে হাজার হাজার তরুণ প্রার্থনা করেছে। সবার মুখে একটাই কথা, হাদি ভাই ফিরে আসুন। কিন্তু মহান আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। 18 ডিসেম্বর রাতে হাদি চলে গেলেন না ফেরার দেশে। তার এই চলে যাওয়া শুধু একটি মৃত্যু নয়, এটি একটি বিপ্লবের জন্ম। ওসমান হাদির শাহাদাত আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। তিনি দেখিয়ে দিলেন ঘরের শত্রু বিভীষণরা কতটা ভয়ঙ্কর হতে পারে। ফয়সালের মতো যারা বন্ধুর মুখোশ পরে থাকে তাদের চিনতে আমাদের আর ভুল হবে না। হাদি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শ। তিনি প্রমাণ করেছেন বুলেট দিয়ে মানুষ মারা যায়, কিন্তু আদর্শ মারা যায় না। হাদি যে ইনকেলাব বা বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন তা এখন ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। হাসিনা আর ভারত ভেবেছিল হাদিকে হত্যা করলেই সব ঠান্ডা হয়ে যাবে। তারা ভেবেছিল ইনকেলাব মঞ্চ ভেঙে পড়বে, কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। হাদির রক্ত পড়ার পর ইনকেলাব মঞ্চ এখন আরও 1000 গুণ শক্তিশালী হয়েছে। লক্ষ লক্ষ তরুণ এখন হাদির মতো হওয়ার স্বপ্ন দেখছে। তারা শপথ নিয়েছে হাদির রক্তের বদলা তারা নেবেই। ফয়সালের মতো কালসাবদের এবার গর্ত থেকে খুঁজে বের করে তাদের বিচার নিশ্চিত করা হবে। এই বাংলা মীর জাফরদের জায়গা নয়। ওসমান হাদি রেখে যাওয়া ছোট্ট সন্তানটি আজ এতিম, আর তার স্ত্রী আজ বিধবা। হাদির সেই শেষ কথাটি, আমার সন্তানকে একটু দেখে রাখবেন, এখন গোটা জাতির আমানত। হাদির সন্তান একা নয়, 17 কোটি মানুষ তার অভিভাবক। বড় হয়ে সে জানবে তার বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তার বাবা ছিলেন এক বীর যোদ্ধা, যিনি দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আজকের এই শোকের মুহূর্তে আমাদের শপথ নিতে হবে, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদিকে জীবন দিতে হলো, সেই আধিপত্যবাদকে আমরা সমূলে উৎপাটন করব। হাসিনা আর তার দোসরদের সব ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেব। হাদির আত্মা তখনই শান্তি পাবে যখন বাংলাদেশ হবে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম, যেখানে দিল্লির কোনো দাদাগিরি চলবে না। আমাদের চ্যানেল পপুলার টাইমসের পক্ষ থেকে এই সাহসী বীর হাদির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।